আবারও কিছু কিছু ছোট ছোট গল্প নিয়ে আমার শৈশবে তোমাদের কাছে আবার আমি এসে পৌঁছে গেছি আর এক নতুন পর্বে। আমাদের বাড়িটা তো অনেকটা বড় ছিল, কলতলাও ছিল, টিউবওয়েল ছিল আর কি উঠোনটাতে। সেখানে না আমার ঠাকুমা না প্রতি বৃহস্পতিবার হলে না হরিলুট দিতেন। হরিলুট হচ্ছে, হয়তো এখনও অনেকেই জানবে না, যেমন আমার বাবাই আগে জানতো না হরিলুট কী। তো বাতাসা নিয়ে না হরিলুট বলে এইভাবে আমার ঠাকুমা ছড়িয়ে দিতেন। আর আমি, দিদি, আমার মা সবাই মিলে কি কটা বাতাসা কোড়াতে পারবো তাই হতো। ভীষণ আনন্দ হতো সেই জিনিসটায়। আর আরেকটা কথা খুব মনে পড়ে যে আমাদের তো আলতা মাসি ছিল, জানো। প্রতি বৃহস্পতিবার আলতা মাসি এসে আমাকে, মাকে আর দিদিকে আলতা করিয়ে দিয়ে যেত প্রত্যেক বৃহস্পতিবার। আমার আর দিদির জন্মদিন না একদিনে কিন্তু নয়, কিন্তু তাও আমি অক্টোবরে জন্মেছি, আমার দিদি ডিসেম্বরে। কিন্তু তাও আমার জন্মদিন সেভাবে কোনো দিন না পালন করা হয়নি, মানে হয়নি। আমার জন্মদিন আমার দিদির জন্মদিনের সাথে আমার মা বাবা পালন করতেন। জন্মদিনের দিন সকালবেলাটা আমরা তো চান টান করে নতুন জামা পরতাম আমি আর দিদি, আর তারপর ঠাকুর ঘরে যেতাম। ঠাকুর ঘরে মা না আমাকে, আমার দিদিকে কি সুন্দর মোটা রজনীগন্ধির মালা পরিয়ে চন্দন দিয়ে খুব সুন্দরভাবে সাজাতেন আমাকে আর দিদিকে। অনেক গেস্ট নিমন্ত্রিত হতেন, তো সবাই আসতো, মা কত রান্না করতো, ভীষণ আনন্দ হতো। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগতো কি জানো, কেননা অ্যাকচুয়ালি তো দিদির জন্মদিন হতো সেটা, আর আমার তো সেদিন জন্মদিন না। সবাই আমার দিদিকে গিফট দিত, সেটাও অতটা লাগতো না। পরে মনে হয়েছে জানো, সেই সময়টা যখন বাচ্চা ছিলাম, ওই সময়টা যেভাবে চলতো, যেভাবে জন্মদিন হতো, যেভাবে গিফট পাওয়া হতো, সেভাবেই খুশি থাকতাম। কেন কি দিদির গিফটও তো আমারই, কেননা চাইনিজ শেখার বলো, লুডো বলো, কোনো পুতুল বলো, সেগুলো তো দিদির সাথে সাথে আমিও খেলতাম, মানে আমরা ভাগাভাগি করে খেলে নিতাম, খেলতাম সেই খেলা। আমার দিদির কাছে শুনেছিলাম জানো তো, যে আমার জন্মদিন এই জন্য পালন হয় না, কারণ বেশ অনেক বছর আগে, একটা 85 সাল, একটা 87 সাল, আমার বাবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। হরিপাল আর ব্যান্ডেল মুখোমুখি ধাক্কা। বাবা ভেন্ডারে ছিলেন, তো বাবার আশেপাশে বাবার অনেক কলিগ, অনেক যারা ছিলেন লোকজন, বেশিরভাগই আর কি সেই ধাক্কাতে মারা গেছিল সেই স্পটে। আর আমার বাবার জানো তো, ওই অনেকের মধ্যে চাপা পড়েছিল আমার বাবা। তো সেদিন আমি স্কুলে যাইনি, কী কারণে মনে নেই, এটা মনে আছে আমার মায়ের স্কুলের মাসিরা, মানে কলিগরা মাকে ধরে ধরে নিয়ে এসেছিলো বাড়িতে। মা খুব কান্নাকাটি করছিল। তারপর আমাদের এক কাকু ছিলেন, সে না মানে অ্যাকচুয়ালি মেজুটোর বাড়িতে তিনি কাজকর্মগুলো করতেন, কিন্তু সেই সময়টা আমার মাকে খুব হেল্প করেছিলেন সেই কাকু। তো মায়ের সাথে কার্শিটে গিয়েছিলেন, কার্শিটে গিয়ে তারপর মানে মা তো ধরেই নিয়েছিল বাবা আর নেই। কার্শিটে গিয়ে সব শনাক্ত করা, সেখানে দেখে গেছিলো যে এমন অবস্থা আছে বাবার, অনেকগুলো ডেড বডির নিচে চাপা পড়ে আছে। সেই সময়টা না খবরের কাগজে আমার বাবার ছবিটা বেরিয়েছিল, যে যেভাবে রক্তমাখা পুরো, বাবা তো সাদা শার্ট আর ধুতি পরতেন সারা বছর, এটাই বাবার পোশাক ছিল আর কি, সাদা ধপধপে শার্ট আর সাদা সুন্দর পাড়ওয়ালা ধুতি। সেখান থেকে উদ্ধার করে বরানগর নার্সিংহোমে বাবাকে ভর্তি করা হলো। বাবার হাত ফ্র্যাকচার হয়েছিল, পা হয়েছিল। বাবাকে দেখতে গিয়েছিলাম, খুব আতঙ্কিত ছিল বাবা। এমন বড় বড় দুটো দুর্ঘটনা, একটা তো 85 সালে হয়েছিল, একটা 87 সাল। এবং
এত বড় দুর্ঘটনাটা একটা হয়েছিল যে বাবার আয়ু ছিল বলেই বোধহয় বাবা বেঁচেছিল। এই ঘটনাটা অনেকেই জানবে। হরিপাল আর ব্যান্ডেলের মুখোমুখি ধাক্কা, আর বাবা না তখন ফার্স্ট কম্পার্টমেন্টেই উঠতো। ফার্স্ট কম্পার্টমেন্টে সেই সময়টা ভেন্ডারটা থাকতো। তো এরকমভাবে অনেক কিছু দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের জীবন গেছে। আমার মা ভীষণভাবে অসুস্থ থাকতো, স্কুলের কাজ করতেন, বাড়ির সংসারের সমস্ত কাজ করতেন, সমস্ত সমস্ত কাজ করতেন। তো আমার মা এত অসুস্থ হয়ে পড়তো, কিন্তু আমার মা না কখনো একটা ডাক্তার দেখাতো না, জানো, কখনো ডাক্তার দেখাতো না আমার মা। আর প্রায় অসুস্থ হয়ে থাকতো, কিন্তু সেই অবস্থাতেও বাড়ির কাজ, স্কুলে যাওয়া সবই মা করতেন। স্কুলে তার জন্য যে কোনোদিনও কামাই করেছেন মা তাও কিন্তু না, যে অসুস্থতার খাতিরে মা কামাই করেছেন তাও কিন্তু না, জানো। আমার দিদির একটা বরাবরই স্বভাব ছিল, আমার মা যখন ধরো শুয়ে থাকতেন বা ঘুমোতেন, সে ছুটির দিন দুপুরবেলা হোক বা রাত্রিবেলা, আমার দিদি না মায়ের নাকের কাছে গিয়ে না এইভাবে দেখতো যে মায়ের নিঃশ্বাস পড়ছে কিনা। আর মা তো ভীষণ অসুস্থ থাকতো, আর দিদির খালি মনে হতো মা বোধহয় আমাদের ছেড়ে চলে যাবে। তা আমাকে দিদি বলেছিল যে দেখ বল, মায়ের যদি কিছু হয়ে যায়, মানে সেই সময় শৈশবে আমরা দুজনেই অত কিছু বুঝতাম না, বাচ্চা ছিলাম। বলেছিল এই যে চেয়ারটায় মা বসে না, মা যদি মরে যায়, কিছু একটা মায়ের হয়ে যায়, তাহলে এই চেয়ারটাতে মাকে রেখে দেবো বসিয়ে, আর মায়ের মাথার চুলগুলো কেটে নিজের কাছে রাখবো। এইসব চিন্তাভাবনা ছিল। আবার যেমন হচ্ছে দিদির আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে দু কাতে হাত দেওয়া, মানে এক কাতে হাত দিলে মা মরে যায়। তা এই কারণে অনেক অস্বস্তিকর একটা সিচুয়েশানের মধ্যে দিয়েও যেতে হয়েছে আমাদের। একদিন দিদি কলেজ থেকে ফিরছে, আমিও সেদিন ফিরছি একই ট্রেনে, তখন 5:40 ফার্স্ট স্টপেজ ছিল উত্তরপাড়া ওই ট্রেনটা। তো দিদি আর আমি প্রায় দৌড়েই ট্রেনে উঠেছি, লেডিস পর্যন্ত যেতে পারিনি, ট্রেনে ভিড় ছিল। তো হঠাৎ করে দিদির সামনে যে ছেলেটি দাঁড়িয়ে ছিল তার এক কাঁধে হাত লেগে গিয়েছিল। এবার দিদি দু কাঁধে কীভাবে হাত দেবে, আমাকে বারবারই বলছে আমি যদি ওর দু কাঁধে হাত না দিই আমার মা মরে যাবে। তো তখন আমারও তো লজ্জা কিছু করতো না। তো আমি তখন এই সামনে যিনি দাঁড়িয়েছিলেন তাকে তখন আমি বলেছিলাম যে আমার দিদি দু কাঁধে হাত দেবে। সে একটু, এখনও মনে আছে, সে একটু বোকার মতো তাকিয়েছিল আমাদের দিকে। হ্যাঁ, কেননা এক কাঁধে হাত দিলে তো মা মরে যায়, আমার দিদিকে দু কাঁধে হাত দেবে, এরকম বলেছিলাম আমি। দেখো কী বলেছি, অত বছর আগের কথা, এখন পুরো হুবহু তো মনে নেই, কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। এবং ছেলেটা যে পোকার মতো তাকিয়েছিল করে আশ্চর্যভাবে, সেটা এখনও মনে আছে। তো যাই হোক, ভালো ছিল বোধহয়, পারমিশন দিয়েছিল, দিয়ে তখন এরকমভাবে ছেলেটার কাঁধে হাত দিয়েছিল। এই যে জিনিসগুলো। আবার যেমন আমার মা কখনো কোনো কাজ করতে দিত না রান্নাঘরে, সকালবেলা তো মায়ের খুব তাড়া থাকতো, কেননা আমাদের সবার খাওয়ার ব্যবস্থা করে, টিফিনের ব্যবস্থা করে নিজে আবার তৈরি হয়ে নিজে স্কুলের জন্য দৌড়তেন। তা মা একদিন এরকমই রান্নাঘরে কাজ করছে, আমি রান্নাঘরে ঢুকেছি, মা কিন্তু একটুও ডাকেনি, চেঁচায়নি, কাঁদেনি। আমি রান্নাঘরে গিয়ে দেখছি যে অ্যালুমিনিয়াম বড় বড়, মানে বড় বাটিগুলো হয় না, অ্যালুমিনিয়ামের বেশ বড় বাটিগুলো, সেখানে না আমি দেখছি মা বটির ওপরে বসে আছে, আর সেখানে যে জলটা আছে ওই টকটকে লাল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তখন মায়ের কাছে গিয়ে বললাম, মানে জিজ্ঞেস করেছিলাম কী হয়েছে, তখন দেখি পুঁই শাক এনেছিল বাবা। তো পুঁই শাক কাটতে গিয়ে, পুঁই শাক তো হরহরে হয়, তো পুঁই শাক কাটতে গিয়ে মায়ের ওই বটিতে এই আঙুল পুরো ফালি হয়ে গিয়েছিল, আর মা সেই জলে
আঙুল চুবিয়ে বসেছিল, খুব কষ্ট হচ্ছিল। সেই অবস্থাতেও মা রান্না টান্না সব কিছু করেছিলেন, কেন কি প্রথম কথা আমরা রান্নাবান্না করতে জানতাম না, আর এই জন্য মাকে কোনো হেল্প আমরা করতে পারিনি, তো মাকেই পুরোটা করতে হয়েছিল। আর খাবার একটু দেরি হয়ে গেছে বলে আমার বেশ মনে আছে, বাবার তো ভীষণ বদরাগী ছিলেন, মানে চণ্ডা রাগ ছিল। বাবা পুরো ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিল। শুধু তাই না, একটা কাঁসার থালা ছিল এরকম কলিকে কলিকে কাটা কাজ করা, সেটা এমনভাবে ছুঁড়েছিল মায়ের পুরো ঠোঁটের এখানটা লেগে কেটে বেরিয়ে গেছিলো। মানে এখান থেকে পুরো, একে তো হাত কাটা, তারপর আবার এখানটা দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, হ্যাঁ পুরো এই এই জায়গাটা পুরো কেটে বেরিয়ে গেছিলো মায়ের। তার মধ্যেও মা নিজের থেকে না তাকিয়ে সারা ডাইনিং স্পেসে যে ভাতগুলো ছড়িয়েছিল বাবা, সেগুলো তুলেছিল একটা একটা করে। আমি তখন মাকে সাহায্য করেছিলাম, মা বারণ করেছিল, আমার স্কুল ছিল, দেরি হয়ে যাবে, আমি মাকে সাহায্য করেছিলাম তখন। মানে বাবার এতটা রাগ ছিল। আর একটা জিনিস খুব লক্ষ্য করতাম, কি বলতো, বাবা যখন না মেজে উঠুর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতো, মানে নিজের বাড়িতে ফিরতো, একে তো মেজে উঠুর বাড়ি থেকে অনেক সময় ক্লাবে চলে যেত, বা ক্লাব থেকে মেজে উঠুর বাড়িতে চলে যেত, তো এসে রোজই অশান্তি করতো। অশান্তি মানে একটু অশান্তি নয় গো, তোমরা হয়তো ভাবছো আজকে বাবাকে নিয়ে আমি সমালোচনা করছি। অশান্তি দেখে থেকেই বড় হয়েছে আমরা দুটো মেয়ে। আর যখন রোজই প্রায় অশান্তি হতো, মানে আমি জানি না যে বাবা ওখান থেকে কি বুদ্ধি পেত, এসে অশান্তি মানে চূড়ান্ত অশান্তি, মানে সেটা আমি ভিডিওতে বলতে পারবো না, সম্ভব নয় সেটা বলা আমার এখন। মানে এতটাই অশান্তি হতো, রাত অব্দি চলতো। আর আমি আর আমার দিদি সেই অশান্তি না থামিয়ে, বাবাকে না থামিয়ে, ওই বলে না একটা দেয়ালের কোণে খড়ে গিয়ে বসে থাকা, ওই খড়ের মধ্যে গুজে আমরা দুজন বসে থাকতাম যে বাবা এরপর আমাদের গায়ে হাত দেবে। আমরা বাবাকে থামাতাম না, মাকে গার্ড করতাম না। যাই হোক, এইসব জিনিসগুলো ভিডিওর মধ্যে বলাটা, যখন আমি শৈশব নিয়ে বলতে বসেছি, বা আমার জীবনের কাহিনী যেগুলো ঘটেছে অল্প অল্প করে বলতে বসেছি, আমার মনে হয় আমার এই ইউটিউব বন্ধুদের বা আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের পুরোটা না হলে কিছুটা জানা অবশ্যই অধিকার আছে, উচিত। তো আমি আর দিদি সবসময় ওই ভয়তে থাকতাম, এই আর কি। সেই সময় তো ভীষণভাবে পরিমাণে দেখো লোডশেডিং হতো, তো আমাদের না হ্যারিকেন ছিল, জানো, হ্যারিকেনের আলোতে আমরা পড়তাম। মা সেই কেরোসিন এরমভাবে ওখানে বলতে ওইভাবে তুলে কেরোসিন ভরতো, সব দেখতাম মাকে। তারপরে সরি, কেরোসিন ভরতো হ্যারিকেনগুলোতে, হ্যারিকেনের চিমনিগুলো কি সুন্দর মা মুছে সাফ করে শুকনো ন্যাকড়াতে আবার সাফ করে রেখে দিত, এগুলো সব দেখতাম। এগুলো মায়ের এক্সট্রা কাজ ছিল। আমরা কী করতাম জানো তো, লোডশেডিং হয়ে গেলে না, আমি আর দিদি, দিদি তো পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু আমি আর দিদি লোডশেডিং হয়ে গেলেই না কী করতাম বলতো, আমাকে সেই মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে না ওই হ্যারিকেনের ওপরটা যেখানটা এরকম আংটা থাকে তো এরকমভাবে তুলতো, ওখানে তো এরকমভাবে অল্প অল্প ছোটো ছোটো ফাঁকা ছিল, 3-4টে থাকে আর হ্যারিকেনের ওপরে, সেখান থেকে না এরকমভাবে চুলটা ঢুকাতাম। আর না, চুল পড়ার কি বাজে গন্ধ গো, যেদিন প্রথম করলাম আমরা, কিন্তু তারপরেও না, হ্যাঁ, আমাদের এটা মানে একটা নেশার মতো হয়ে গিয়েছিল। আর শুধু তাই না, ওই পেছন দিকে যে তোমার ওই মানে হ্যারিকেন জ্বালিয়ে পড়ে যে বড়ো বড়ো সেই ছায়া শ্যাডোগুলো পড়ে না, আমার আর আমার দিদিরই শ্যাডো, যে দেয়ালের পেছনে তাকালে বিশাল করে একটা শ্যাডো, সেই শ্যাডোগুলোতে আমরা দেখে দেখে মানে নানা রকমভাবে অঙ্গভঙ্গি করতাম। হ্যাঁ, কখনো এরকমভাবে নাচের মুদ্রা করতাম, কখনো এরকম করে রাক্ষসীর মতো করতাম, মানে কত কিছু, হাঁ করে শুধু হাসতাম আর এইসব করতাম আমি আর দিদিতে। একদিন মনে আছে, মেজো মা মানে মেজো জেঠুর মিসেস, আমরা তো মেজো মা বলে ডাকতাম, সব মাকে মা 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 মা, মেজো মা, সেজো মা, বড়ো মা, এইভাবে। শুধু যে একদম ছোটো ছিল তাকে কাকিমা বলেই ডাকতাম আমরা, ছোটো মা না।
হ্যাঁ, মেজো মা একদিন এসেছে, মনে আছে, তো লোডশেডিং হয়ে গেছে। পরের দিন আমার আর দিদির পরীক্ষা, মানে আমার অঙ্ক পরীক্ষা, দিদির ভূগোল পরীক্ষা, জিওগ্রাফি। হুম। আর আমরা কিছুতেই পড়াশোনা করছি না, লোডশেডিং হয়ে গেছে। ওই নিজেদের ছায়া নিয়ে হাসাহাসি করছি, এসব করছি। পরের দিন পরীক্ষা দিতে গিয়ে দিদিও বললো, ভুল আমি একদম ভালো করিয়ে নি। আমি বললাম যে আমাকে তো বা দিতে, আজ এবারের নাম্বারের জন্য আমার কপালে আছে বাবার মার। তো যখন খাতা বেরিয়েছিল, আমার দিদি এত ভালো পড়াশোনায় ছিল না। দিদি কিন্তু স্ট্যান্ড করতো, জানো তো। মাধ্যমিকের লেটার পেয়েছিল, স্টার পেয়েছিল। হ্যাঁ। শ্রীরামপুর আখড়াতে পড়তো দিদি, 11-12। তারপর দিদি বেথুন কলেজে চান্স পেয়েছিল, সেখানে পড়েছিল। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে কলকাতা ইউনিভার্সিটি, হিস্ট্রিতে অনার্স করলো দিদি, বিএড করলো, এমএ বিএড, এমএ বিডি। তো দিদির তো নাম্বার ভালো আসেইনি, কান্নাকাটি করেছিল খুব সেদিনে। যে এত আনন্দ হাসাহাসি করেছি দিদি, তারপরে তো রেজাল্টে বেরোনোর পর দিদি খুব কেঁদেছিল। কেননা দিদি না 100-তে 26 পেয়েছিল, মানে আশাই করা যায় না দিদি এত খারাপ নম্বর পাবে। পড়াশোনা না করে দুজন মিলে এইসব করছি। আর আমার যখন অঙ্ক খাতা বেরোলো তখন আগে হতো না, হাফ ইয়ারলির খাতাগুলো দেখাতো টিচাররা, মানে দিদিমণিরা। এটা হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। তো অঙ্ক খাতা বেরিয়েছে, ক্লাসে বসে আছি। আমাদের দিদিমণিগুলোও না খুব অদ্ভুতভাবে আমাদের বাচ্চাদের একটা কঠোরভাবে শাসন করা বলো বা ছোট করা বলো, করতো। তো আমাকে ডাকলো, আমাকে ডেকে বলল যে, আমার নাম ধরে ডাকলো, বোর্ডে আসতে বলল যে আমি নাকি সবচেয়ে বেশি নম্বর পেয়েছি ক্লাসে। আমি না ভাবতে পারছি না আমি বেশি নম্বর কী করে পেলাম অঙ্কে। কিছু করতেই পারিনি। যাই হোক, তো উনি তখন আমাকে, অঙ্কের দিদিমণি ডেকেছিলেন, আমাকে বলেছিলেন নিচে 100 বসাতে, তাই ওপরে লাইন দিলাম। তারপরে আমাকে উনি দুটো জিরো লিখতে বললেন, আমি জিরো লিখলাম। আমি বললাম, ওরে বাবা, কি 100-তে 100ই পেয়েছি, কী করে হলো? তারপর না উনি বাঁ দিকে দুটো জিরো লিখতে বললেন, জিরো লিখলাম। বুঝতে পারছি না কী হলো ব্যাপারটা, স্যার জিরো লিখতে বলছেন এইভাবে, তাহলে কি আমি কত পেয়েছি, সবচেয়ে বেশি বলছে। তারপর দুটো জিরোর পরে ডান দিকে 6 লিখতে বললেন। পুরো ক্লাস হেসে উঠেছিল। তখন খুব সম্ভবত আমি ক্লাস 6-এ মনে হয় পড়ি। এবার কথা হচ্ছে, আমারই সব বান্ধবী ছিল, কিন্তু তারা হেসে উঠেছিল আমার ওই 100-তে 6 পাওয়া নিয়ে। সেই দিনটা আমি না খুব লজ্জা পেয়েছিলাম, মর্মাহত হয়েছিলাম। মনে হয়েছিল ওকে খুব ছোট করেছে, মানে খুব ছোট করা হলো। এটা তো উনি আলাদাও আমাকে খাতা দেওয়ার পর বলতে পারতেন যে তুমি এরপরেরটা ইমপ্রুভ করো, এরকম কেন। মনে আছে এখনও, মানে এই জিনিসগুলো। তারপর কেমন জানো তো, আচ্ছা, তার ফার্স্ট এই কথাটা আমি শেষ করি তোমাদেরকে, বেশি বড় হয়ে যাচ্ছে। তো বাড়িতে আসার পরে আমার মা খাতা দেখলেন, কিছু বললেন না। আমার বাবা কিছু তো বললেনই না, কী আর বলবে, মা সই করে দিলেন। এবং তারপরে এমন একটা ভালো স্যারের কাছে আমি পড়লাম, তখন আমার স্যার ছিল না। সে তারপরে পরীক্ষাটা, মানে অ্যানুয়াল পরীক্ষাটাতেই আমি খুব বেশি নম্বর না, কিন্তু 100-তে আমি 62 পেয়েছিলাম। মানে আমার কাছে সেটা তখন সেই সময়ের জন্য অনেক, মানে আমার না পাটিগণিত মাথায় ঢুকতো না। মানে 6 থেকে 62 ভালো নম্বর। আমি তো মনে করি যথেষ্ট ইমপ্রুভ করেছিলাম। তারপরে ওই টিচারের হাতে আবার যখন পড়ি, মানে অঙ্ক করি, আরও বেটার হয়েছিল। 70-এর উপরে নম্বর আমি পেয়েছি, না তার থেকে আর বেশি পাইনি আমি। কিন্তু পাটিগণিত যে গণিতের যে একটা ভয় ছিল না, সেটা চলে গেছিলো, এটাই। আর জীবনবিজ্ঞান খাতা বেরোনোর পর খুব যে ভালো নম্বর পেয়েছিলাম তা না। হ্যাঁ। কিন্তু আমার বাবার অদ্ভুত, মানে আমাদের তো খাতাগুলো সই করে জমা দিতে হয় টিচারকে। আমার বাবা না খাতা কুচি কুচি করে কেটে দিয়েছিল, পাস করেছিলাম গো, কিন্তু নম্বর সেরকম আহামরি কিছু আসেনি। আরে আমি তো দিদির মতো ভালো ছিলাম না। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি,
ক্লাস টুতে বলো, থ্রিতে বলো, 4, 5 যাই বলো, আমি কিন্তু স্কুলে যখন পরীক্ষা হতো আমাদের, আমি কিন্তু অঙ্ক বলো, বাংলা বলো, আদার্স আর কিছু মানে 2-3টে সাবজেক্টে না আমি হায়েস্ট পেতাম। কিন্তু যেটা হয় ন্যাচারালি মানে বাচ্চাদের সাথে, আমার দিদি যেহেতু খুব ভালো নম্বর পেত, আর দিদি ভালো স্টুডেন্ট ছিল, দিদি ভালো নম্বর নিয়ে এলে দিদিকে নিয়ে খুব বাবা হই হুল্লোড় করতো, মা হই হুল্লোড় করতেন। তো কিন্তু আমি যতবার হায়েস্ট নিয়ে গেছিলাম না, হয়তো পড়াশোনায় আমি ভালো হতেই পারতাম ভালো মতো পড়লে, সেটা একটা আমার জেদ বলতে পারো, সেটা আমার একটা দুঃখ বলতে পারো, কোথাও একটা ফাঁক বলতে পারো। কেন কি আমি যখন বারবার করে আমার বাবাকে খাতা দেখাচ্ছিলাম যে বাবা আমি দেখো অঙ্কে হায়েস্ট পেয়েছি, আমি বাংলায় হায়েস্ট পেয়েছি, আমি জীবন বিজ্ঞান বলো বা ভূগোলে বলো, ওটা বোধহয় ইতিহাস ছিল, আমি হায়েস্ট পেয়েছি, মানে 3টে সাবজেক্টে আমি পুরো হায়েস্ট পেয়েছিলাম, এটা আমার মনে আছে। বাবা দেখো আমাকে না পাত্তা দেয়নি, মানে দিদিকে নিয়ে যে বাপে আনন্দ হই হুল্লোড় বাড়িতে, আমি দিদিকে হিংসে কিন্তু করতাম না, কিন্তু আমার খুব খারাপ লেগেছিল। আমি বলেছিলাম যে আমিও তো এনেছি হায়েস্ট, আমাকে নিয়ে তো কিছু মানে সেরমভাবে করা হচ্ছে না। এই যে জিনিসটা ভেতরে মনের মধ্যে থেকে 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 কী হয়ে গেলে বলো তো, দূর আর ভালো নম্বরই আনবো না, সেভাবে পড়াশোনাই করবো না, এই ব্যাপারটা চলে এসেছিলো। আর একটা জিনিস দেখেছিলাম, শাসন করতো বাবা ঠিকই, কিন্তু ভালোবাসার জন্য যদি কিছু একটা করি না, সেই ভালোবাসাটা অ্যাপ্রিসিয়েটটা বাবার কাছ থেকে আমি কখনো পেতাম না, কখনো না। উপরন্তু কম নম্বর পেলে খাতা ছিঁড়ে দেওয়া, যাতে আমি স্কুলে গিয়ে শাস্তি পাই। তো আমার মা তখন কী করেছিল জানো তো, ওই খাতাটা ডেরায় দিয়ে পরে জুড়েছিল। তো সেই খাতাটা যখন আমি আমার দিদিমণিকে দেখালাম জমা দেওয়ার সময়, দিদিমণি তো খুব রেগে গেছিলো, আমাকে দরজার বাইরে বের করে দিয়েছিল ক্লাসরুম থেকে। তো তারপরে আমার মাকে স্কুলে ফোন করা হয়েছিল, কেননা দেখো দিদিমণি যে স্কুলেই টিচার হোক না কেন, একটা কানেকশান হয়তো থেকে থাকে। তো আমার মাকে ফোন করে ডেকে পাঠানো হয়েছিল, স্কুলেই ফোন করে, কেন কি তখন তার মোবাইলের ব্যাপার ছিল না। তো আমার মা তখন এসেছিলেন, তখন বলেছিলেন যে ওর বাবা রেগে মেগে এরভাবে খাতা ছিঁড়ে দিয়েছে, ওকে ক্ষমা করে দিন, কারণ খাতাটা ও ছেড়েনি। তারপরে দিদিমণি মেনেছিল, আমাদের দিদিমণিগুলো খুব রাগী ছিল। আর একটা তো টিচার ছিল যে হচ্ছে গাঁটে 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 করে, মানে এখানে 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 পুরো গাঁটে গাঁটে স্কেলে বাড়ি মারতো পুরো, মানে এক এক সময় কীগুলো লেগে যেত, ফেটে যেত। আর একটা কথা বলছি, যেটা বাচ্চাদের সাথে কখনোই করা উচিত না, এখনকার দিনের জন্য হলে তো টিচাররা সাহসী পাবে না। এটা তাও আবার পরীক্ষা নয়, জানো তো, এটা পরীক্ষা নয়, এমনি স্কুলে ক্লাসের মতো অঙ্ক করাচ্ছে, তো অঙ্ক বুঝতে পারছি না, বেশ কটা বন্ধু মিলে আমরা কী করছি বলো তো, টুকলি করছেন, টোকাটুকি করছি আর কি। তো যারা যারা টোকাটুকি করেছিলাম, দিদিমণি সেটা দেখেছিলেন এবং অঙ্ক রাইট হয়েছিল, কিন্তু তারপরেও যখন টোকাটুকি করা হয়েছিল, তখন না আমাকে, আমার সাথে আরও 2-3টে বন্ধুকে না লাল কালি দিয়ে, তোমরা হয়তো ভাববে আমি টিচারদের সামনে, এরকম টিচার হওয়া উচিতই নয়, একটা বাচ্চার মনে খুব এফেক্ট পড়ে জানো তো, লাল কালি দিয়ে না চোর লিখে দিয়েছিল 3-4 জনকে। আর আমরা ফিরবো হচ্ছে ইয়েতে, ডট পেন দিয়ে লিখে দিয়েছিল, তখন সাবান টাবান নিয়ে যে খসলে উঠবে, আমরা ভ্যানে করে সব ফিরতাম। আর অন্যান্য ছোট, আমাদের থেকে যারা ছোট জুনিয়র পড়ছে বা যারা সিনিয়র, তারা দেখছে কি বলতো এরভাবে মাথার মধ্যে লেখা, মানে এত বাজে, মানে এখনকার দিনে আমি তো বলবো বাচ্চাগুলো এত সেন্সিটিভ, এইসব জিনিস বাচ্চাদের সাথে প্রথমত কথা টিচাররা করার সাহসই পাবে না, প্লাস করলে পরে অন্য কেস হয়ে যাবে বা বাচ্চা সুইসাইড করবে, এই ব্যাপারটা করা হয়েছিল। খুব মর্মাহত হয়েছিলাম, মানে এত ভেঙে পড়েছিলাম, এই জিনিসটা এত লজ্জাকর জিনিসটা, এগুলো তো অবশ্যই করা উচিত নয়। এই জন্য ছোটোবেলা থেকে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, অন্যান্য বন্ধুরা করে নাচানাচি করলেও না আমার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই, এটা খুব ফ্যাক্ট। যাই হোক, আজকে তো স্কুল নিয়ে হলো, হ্যাঁ প্রচুর ফাংশন করতাম স্কুলে নাচের, কেননা নাচে আমার প্রচুর নাম ছিল, মানে আমি স্টেজে উঠছি মানে সবাই সব কাজ বন্ধ করে আমার নাচ দেখবে।
এই একটা ব্যাপার। যত না গানের ফাংশন করতাম, গানে তো একসাথে সবাই কোরাস, সোলো গান কোনো দিনই দেয়নি। তো সেটা তো এক টিচার আমাকে, মানে দিদিমণি আমাকে হেসে বলেছিল, বাবা তুই আবার গানও গাইতে পারিস। জানি না তখনকার দিনে সব টিচাররা এরকম ছিল কি না, বা আমাদের স্কুলে কিছু কিছু টিচার এরকম ছিল, কিছু কিছু প্রচণ্ডই ভালো ছিলেন, প্রচণ্ডই, যাদেরকে ভালোবাসতে, ভক্তি করতে, শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। কেন আমার মা তো স্কুলের টিচার ছিলেন, সবাই আমার মায়ের নামে পঞ্চমুখ, প্রচণ্ড ভালো দিদিমণি। এখনও ওদের যারা যারা ছাত্রী আছেন, এই দুধের দোকানে বলো, তারা স্টেশনারি দোকান চালাচ্ছে, বা অনেকের সাথে দেখা হলে, যে আমার মায়ের মতো, মানে শিপ্রা দিদিমণির মতো দিদিমণি আমরা দেখিনি। তিনি না বকতেও না, শাস্তি তো দিতেনই না, এত ভালো। এই হচ্ছে ব্যাপারটা। তো আজকেও 25 মিনিট মতো হয়ে গেল, ভিডিওটা কষ্ট করে দেখে নিও। এরকমই আরও একটা পার্ট নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো, কেমন? ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভীষণ ভীষণ ভালোবাসা নিও, কেমন? টাটা।